তো আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ডাইনামিক ইকোনোমেট্রিক্স মডেল। অ্যান্ড এই ডাইনামিক ইকোনোমেট্রিক মডেলসে আমরা অনেকগুলো মডেলই পড়ব। তো আজকে শুরু হবে যে মডেলটা দিয়ে, সেই মডেলটা হচ্ছে আলটিমেটলি আমরা আজকে ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল পড়ব। ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলের কনসেপ্টটা কি? ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলের কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের কাছে আমরা নর্মাল রিগ্রেশন বলতে কী বুঝি? আমরা নর্মাল রিগ্রেশন বলতে বুঝি যে আমাদের কাছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, আমাদের কাছে কিছু প্যারামিটার্স থাকবে, যে প্যারামিটার্সগুলো ওয়াই ইন্টারসেপ্ট থাকবে আমাদের কাছে একটা, আর বাকি যে প্যারামিটার্সগুলো থাকবে সেগুলো থাকবে হচ্ছে স্লোপ কোএফিশিয়েন্ট। মানে আমাকে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে রিগ্রেশন ইকুয়েশন লিখতে বলা হয়, তাহলে আমি সেটাকে কীভাবে লিখবো? আলফা প্লাস বিটা এক্স, রাইট? এবার আমাকে যদি বলা হয় যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, রিগ্রেশন ইকুয়েশনটা কীরকম দেখতে হবে, তাহলে আমি কী লিখবো? আলফা প্লাস বিটা এক্স প্লাস গামা সাপোজ x1, এরকম করে ভ্যারিয়েবলগুলো চলছে। এরকম করে আরও অনেক ভ্যারিয়েবল থাকতে পারে। এই প্রত্যেকটা ক্ষেত্রে ওয়াই কিসের উপর ডিপেন্ড করছে? ওয়াই কিন্তু ডিপেন্ড করছে x1-এর উপর, আবার এক্সের উপরও। তাহলে ওয়াই এই দুটো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে। নর্মাল রিগ্রেশন বলতে আমরা এই কনসেপ্টটাই বুঝি। কিন্তু আমরা যখন ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলটা দেখছি, তখন আলটিমেটলি ওয়াই ডিপেন্ড করছে শুধুমাত্র এক্সের উপর নয়, ওয়াই ডিপেন্ড করছে এক্সের প্রিভিয়াস পিরিয়ডের ভ্যালুগুলোর উপরে। অর্থাৎ এক্সের প্রিভিয়াস পিরিয়ডের ভ্যালু বলতে আমি এখানে কি বোঝাতে চাইছি? এক্সের প্রিভিয়াস পিরিয়ডের ভ্যালুগুলো বলতে বোঝাতে চাইছি, ধরো যে দুটো ভ্যারিয়েবল আছে এক্স আর ওয়াই। তো এক্সটা কিছুই না, এক্সটা হচ্ছে ইনকাম, ওয়াইটা হচ্ছে কনজাম্পশন, রাইট? তো এবার কথা হচ্ছে যে ওয়াই এক্সের উপরে ডিপেন্ড করছে, কনজাম্পশানটা ইনকামের উপর ডিপেন্ড করছে। কিন্তু কনজাম্পশানটা, ধরো আমি যদি বলি যে আজকে 2022 বা 2024 সাল, 2024 সালের কনজাম্পশান 2024 সালের ইনকামের উপরেই ডিপেন্ড করছে। কিন্তু খালি 2024 সালের ইনকামের উপর ডিপেন্ড করছে না, 2023 সালের ইনকামের উপরও ডিপেন্ড করছে। 2022 সালে কী ইনকাম হয়েছিল তার উপরও ডিপেন্ড করছে, 2021 সালে কী ইনকাম হয়েছিল তার উপরও ডিপেন্ড করছে। এইটা যদি হয়, সেক্ষেত্রে রিগ্রেশন মডেলটাকে আমরা কীভাবে লিখব? সেক্ষেত্রে রিগ্রেশন মডেলটাকে আমাকে লিখতে হবে যে ওয়াই, যেটা হচ্ছে আমার কনজাম্পশান, কত সালের কনজাম্পশান? 2024 সালের কনজাম্পশান, কিসের উপর ডিপেন্ড করছে? প্রথমে তো ওয়াই ইন্টারসেপ্টটা দেবো আলফা, তারপরে বিটা। আচ্ছা, বিটা যদি কেউ নাও দিতে চাও, আলফা দিলেও হবে, অসুবিধা নেই। এখানে আমি বিটা দিয়েই করছি, বিটা 1 সাপোজ, বিটা 1 বা হ্যাঁ বিটা 1, অসুবিধা নেই, বিটা 1 বা বিটা 0 দিয়েও করা যেতে পারে, বিটা 0, আলফা প্লাস বিটা 0। আচ্ছা, এক্সটা হচ্ছে কি ইনকাম, কিন্তু 2024-এর কনজাম্পশানটা 2024-এর ইনকামের উপর ডিপেন্ড করছে, তাহলে এক্স 2024। আবার বিটা 1 দিয়ে 2024 সালের আমার কনজাম্পশানটা কিন্তু শুধু 2024 সালের ইনকামের উপর ডিপেন্ড করছে না, 2023 সালের ইনকামের উপরও ডিপেন্ড করছে। তাহলে এক্স অফ 2023, মানে 2023 সালে আমার যে ইনকামটা ছিল সেটার উপরেও কিন্তু আমার 2024 সালের কনজাম্পশান ডিপেন্ড করছে। প্লাস বিটা 2 এক্স 2022, রাইট? এইভাবে আমরা আমাদের মডেলটাকে সেট আপ করতে পারি। প্লাস বিটা 3 এক্স 2021, এইভাবে আমরা আমাদের মডেলটাকে সেট আপ করতে পারি। প্লাস হচ্ছে এরার টার্ম, এরার টার্মটা অবভিয়াসলি আমরা কারেন্ট পিরিয়ডেরই নিচ্ছি। তো সাপোজ এরার টার্ম অফ 2024, এরার টার্মের মধ্যে কী আছে? এরার টার্মের মধ্যে সেই সমস্ত ফ্যাক্টর আছে যেগুলো আমাদের ইনকামকে, কারেন্ট পিরিয়ডের কনজাম্পশানকে এফেক্ট করছে। এরার টার্মের মধ্যে সেই সমস্ত ফ্যাক্টর আছে, ইনকাম ছাড়া সেই সমস্ত ফ্যাক্টর আছে যেগুলো কারেন্ট পিরিয়ডের কনজাম্পশানকে এফেক্ট করছে। এই মডেলটাকে আমরা জেনারেল ফর্মে কীভাবে লিখতে পারি? এই মডেলটাকে আমরা জেনারেল ফর্মে লিখতে পারি যে ওয়াই টি, মানে টি পিরিয়ডের কনজাম্পশান কী দ্বারা এফেক্টেড হবে? প্রথমে তো আলফা ওয়াই ইন্টারসেপ্ট যেটা, প্লাস বিটা 0 এক্স 2024, মানে টি পিরিয়ডের এক্স, অর্থাৎ টি পিরিয়ডের ইনকামের দ্বারা এফেক্টেড হবে। তারপরে ঠিক তার 1 বছর আগের, অর্থাৎ 2023 সালের, অর্থাৎ t-1 পিরিয়ড, 2024 - 1, অর্থাৎ 2023 সালের ইনকামের দ্বারা এফেক্টেড হবে। তারপরে বিটা 2 এক্স t-2, অর্থাৎ তার ঠিক 1 বছর আগের পিরিয়ডের ইনকাম, অর্থাৎ 2022 সালের ইনকামের দ্বারা এফেক্টেড হবে। প্লাস বিটা 3 এক্স t-3 প্লাস ইউটি,
এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলের জেনারেল ফর্ম বা জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, এটাকেই আমরা বলে থাকি হচ্ছে ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল। নাও দ্য কনসেপ্ট উইচ ইজ ইম্পর্ট্যান্ট হেয়ার, যে যদি কোনোভাবে এরকম হয় যে মডেলের মধ্যে, সাপোজ মডেলের মধ্যে কারেন্ট পিরিয়ডের ইনকামটা ধরো সাপোজ কারেন্ট পিরিয়ডের কনজামশান আলফা প্লাস বিটা জিরো এক্স টি, অর্থাৎ কারেন্ট পিরিয়ডের কনজামশান ওয়াই টি কারেন্ট পিরিয়ডের ইনকামের উপর ডিপেন্ড করছে, প্লাস 1 বছর আগের পিরিয়ডের ইনকামের উপর ডিপেন্ড করছে, প্লাস বিটা টু ওয়াই টি মাইনাস ওয়ান, অর্থাৎ 1 বছর আগে কতটা কনজামশান করেছিলাম সেটার উপরেও ডিপেন্ড করছে। এই রকম যদি কোনো ইকুয়েশান প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা সেই ইকুয়েশানটাকে কি বলবো বা সেই মডেলটাকে কি বলবো? সেই মডেলটাকে আমরা বলবো হচ্ছে অটো রিগ্রেসিভ মডেল বা এআর মডেল। এখানে এটাকে অটো রিগ্রেসিভ মডেল কেন বলা হচ্ছে? কারণ ওয়াইটি কিসের উপর রিগ্রেস হচ্ছে? ওয়াইটি মাইনাস ওয়ানের উপর রিগ্রেস হচ্ছে, ওয়াইটি নিজের উপরেই রিগ্রেস হচ্ছে, রাইট? তো যেখানে একটা ভেরিয়েবল নিজের দ্বারাই রিগ্রেস হয়, অর্থাৎ একটা ভেরিয়েবল নিজে ঠিক তার আগের পিরিয়ডের ভ্যালুর দ্বারাই রিগ্রেসড হচ্ছে বা আগের পিরিয়ডের দ্বারাই রিগ্রেসড হচ্ছে, সেটাকে আমরা অটো রিগ্রেসিভ মডেল বলতে পারি। তো এইটাকে আমরা একটা অটো রিগ্রেসিভ মডেল বলতে পারি। এবার আমরা এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে চলেছি, যে এই পুরো অটো রিগ্রেসিভ মডেলের কনসেপ্টটা এইটুকুই। আমরা ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে চলেছি। তো সাপোজ একটা পার্সন আছে যার স্যালারি ইনক্রিজ হচ্ছে 2000 টাকা করে বা $2000 করে। সাপোজ উই হ্যাভ আ পার্সন অ্যান্ড ওই পার্সনটার কী হচ্ছে, স্যালারি ইনক্রিজেস বাই $2000 ইন অ্যানুয়াল পে মানে হচ্ছে কি, প্রত্যেক বছরে তার স্যালারি ইনক্রিজ করছে $2000 করে, রাইট? এবার তার কনজামশানের ইনক্রিজটা কীভাবে হবে, সাপোজ সেটা আমরা দেখতে চাইছি, যে তার কনজামশান এক্সপেন্ডিচারটা কীভাবে বাড়বে বা কীভাবে কমবে, কী হবে সেটা আমরা দেখতে চাইছি। তো সাপোজ আমরা ধরে নিলাম যে প্রথম বছরে আমি এটাকে একটা টেবিলের মাধ্যমে যদি দেখাতে চাই, যে সাপোজ ফার্স্ট ইয়ারে তার স্যালারি কত বেড়েছে, স্যালারি আমি যদি বলি যে ইনকাম রাইস আর একটা আমি কলাম বানাতে চাইছি কনজামশান রাইস। তো ফার্স্ট ইয়ারে সাপোজ তার ইনকাম বেড়েছে হচ্ছে $2000, প্রত্যেক বছরেই তার ইনকাম $2000 করে বাড়ছে। তার কনজামশান কতটা বেড়েছে, তার কনজামশান সাপোজ বেড়েছে $800। তারপরে সেকেন্ড ইয়ারে তার ইনকাম সাপোজ বেড়েছে হচ্ছে আবার $2000 বেড়েছে, প্রত্যেক ইয়ারে $2000 করেই বাড়ছে। তার কনজামশান হয়তো সেকেন্ড ইয়ারে বেড়েছে $600। আর থার্ড ইয়ারে তার ইনকাম আবার $2000 বেড়েছে, তার কনজামশান হয়তো বেড়েছে $400, রাইট? এইবার এটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, যে তার ইনকাম আর কনজামশান কীভাবে পিরিয়ডে বাড়ছে, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তো সাপোজ এটা T1 পিরিয়ডে তার ধরো এটা হচ্ছে তাহলে প্রথমে T1 ওয়াই অ্যাক্সিসে আমরা কি নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে আমরা কনজামশান এক্সপেন্ডিচারটাকে নিয়েছি, রাইট? তো কনজামশান এক্সপেন্ডিচারটা প্রথমে কত বাড়লো, এটা ধরো T1 পিরিয়ড আর এটা ধরো T2 পিরিয়ড। T1 থেকে T2 পিরিয়ড অবধি যেতে যেতে কনজামশান এক্সপেন্ডিচারটা কতটা বেড়েছে, কনজামশান এক্সপেন্ডিচারটা প্রথম বছরে তার ইনকাম 2000 বাড়লো, কনজামশান বাড়লো 800, তাহলে T1 থেকে T2তে যেতে যেতে তার কনজামশান বেড়ে গেছে 800 ইউনিট বা $800, রাইট? আবার T2 থেকে সাপোজ T3 পিরিয়ডে আমরা যাচ্ছি,
T2 পিরিয়ড থেকে T3 পিরিয়ড অবধি যেতে যেতে তার কনজাম্পশন কতটা বেড়েছে? তার কনজাম্পশন বেড়েছে হচ্ছে এটা একটু বেঁকে যাচ্ছে, $600। আবার T3 পিরিয়ডের পরে গিয়ে দেখা যাচ্ছে তার কনজাম্পশন কতটা বেড়েছে? তার কনজাম্পশন বেড়ে গেছে আবার $400, রাইট? তাহলে আলটিমেটলি তার এইভাবে কনজাম্পশনটা বাড়ছে প্রত্যেক বছরে। তার কনজাম্পশনটা 3 বছর পরে গেলে, আজ থেকে ঠিক 3 বছর পরে গেলে তার কনজাম্পশন টোটাল কতটা বাড়লো? তার কনজাম্পশন টোটাল যতটা বেড়েছে সেটা হচ্ছে এই অবধি তার কনজাম্পশন বেড়েছে, মানে টোটাল যদি তার কনজাম্পশন এক্সপেন্ডিচারের ইনক্রিজটা আমি ক্যালকুলেট করতে যাই তাহলে সেটা হবে $800 প্লাস $600 প্লাস $400, মানে $1,800। এই $1,800 হচ্ছে তার কনজাম্পশনের ইনক্রিজ বা টোটাল ইনক্রিজ। 3 বছরে তার কনজাম্পশন এতটা বেড়েছে। এইবার আমরা আমাদের এই মডেলটাকে কনজাম্পশন ফাংশনের ফর্মে যদি লিখতে চাই, অর্থাৎ যেভাবে কনজাম্পশন ফাংশনের মডেল লেখে সেইভাবে যদি লিখতে চাই, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ওয়াইটি অর্থাৎ কারেন্ট পিরিয়ডের কনজাম্পশন এক্সপেন্ডিচার কিসের উপর ডিপেন্ড করছে? ডিপেন্ড করছে আলফা প্লাস বিটা এক্সটি, অর্থাৎ কারেন্ট পিরিয়ডের ইনকাম কতটা বাড়লো। এক্সটিটা কি? এক্সটিটা হচ্ছে ইনকাম, আর ওয়াইটিটা কি? ওয়াইটিটা হচ্ছে কনজাম্পশন। ওকে, প্লাস বিটা, সাপোজ এটা বিটা 1 বা বিটা 0 দেওয়া যেতে পারে এটাকে, আর এটা হচ্ছে বিটা x1 xt মাইনাস 1 প্লাস হচ্ছে বিটা 2 xt মাইনাস 2, রাইট? এবার কনসেপ্টটা এখানে যেটা সেটা হচ্ছে যে আমি যদি প্রথম বছরের রেসপেক্টে দেখি, প্রথম বছরের রেসপেক্টে আলটিমেটলি বিটা 0টা আমাকে কি বলছে? আমরা ইকোনোমেট্রিক্সের বেসিক আইডিয়া থেকে এটা আমরা জানি যে স্লোপ কী করে ক্যালকুলেট করতে হয়, বা ডেল ওয়াই টি ডেল বিটা টি যদি আমি ক্যালকুলেট করি, ডেল বিটা টি না, ডেল এক্স টি হবে এটা, ডেল এক্স টি, ডেল ওয়াই টি ডেল এক্স টি, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে বিটা 0। তার মানে বিটা 0 আমাকে কি বলছে? বিটা 0 আমাকে বলছে যে 1 ইউনিট এক্স টি চেঞ্জ হলে ওয়াইটি বিটা 0 ইউনিট চেঞ্জ হবে, 1 ইউনিট এক্স টি চেঞ্জ হলে ওয়াইটি বিটা 0 ইউনিট চেঞ্জ হবে। এবার আমরা একটু ভালো করে ভেবে দেখি যে প্রথম ইয়ারের রেসপেক্টে ভেবে দেখি, এক্সটিটা আলটিমেটলি কি? এক্সটিটা তো আলটিমেটলি প্রথম ইয়ারের ইনকাম। তো প্রথম ইয়ারের ইনকাম যখন $2,000 বাড়লো, প্রথম ইয়ারের ইনকাম যখন $2,000 বাড়লো তখন কনজাম্পশন কত বাড়লো? $800। তাহলে প্রথম ইয়ারের ইনকাম এটা কি? প্রথম ইয়ারের ইনকামটা আলটিমেটলি প্রথম ইয়ারের ইনকাম তো এক্সটি। তো এক্সটি যখন 1 ইউনিট চেঞ্জ হচ্ছে, ওয়াইটি তখন কত ইউনিট চেঞ্জ হচ্ছে? ওয়াইটি বিটা 0 ইউনিট চেঞ্জ হচ্ছে। আমি এই বিটা 0টাই বের করতে চাইছি। তাহলে প্রথম ইয়ারের ইনকাম যখন 1 ইউনিট চেঞ্জ হচ্ছে, ওয়াইটি অর্থাৎ কনজাম্পশন এক্সপেন্ডিচার তখন বিটা 0 ইউনিট চেঞ্জ হচ্ছে। তো প্রথম ইয়ারের ইনকাম অর্থাৎ এক্সটি যখন $2,000 চেঞ্জ হলো তখন ইনকাম বা ওয়াইটি কতটা চেঞ্জ হলো? ইনকাম বা ওয়াইটি চেঞ্জ হলো হচ্ছে $800, কনজাম্পশন বা ওয়াইটি তখন চেঞ্জ হলো $800। এবার তাহলে প্রথম ইয়ারের ইনকাম যখন $1 চেঞ্জ হবে তখন কনজাম্পশন কতটা চেঞ্জ হবে? কনজাম্পশন চেঞ্জ হবে 800/2000, এটাকে যদি কেটে দিই কত হবে? 4 দিয়ে 2, 4 দিয়ে 5, তাহলে 2/5 মানে কত? 2/5 মানে হচ্ছে 0.4, রাইট? তাহলে আমরা বিটা 0-র প্লেসে কি পুট করতে পারি? বিটা 0-র প্লেসে পুট করতে পারি হচ্ছে 0.4। তাহলে আমরা আমাদের মডেলটাকে এইভাবে আমরা প্রত্যেকটাই এখানে ক্যালকুলেট করে নিতে পারবো। বিটা 0 জায়গায় আমি ধরো 0.4 লিখলাম এক্সটি, এইভাবে প্রত্যেকটাই এখানে ক্যালকুলেট করে নেওয়া যেতে পারে। বিটা 1-এর ভ্যালু আলটিমেটলি বেরোবে হচ্ছে, বিটা 1-এর ক্ষেত্রে আমরা এটা কীভাবে ক্যালকুলেট করব? বিটা 1-এর ক্ষেত্রে ওটা হয়ে যাবে হচ্ছে ইনকাম, যেটা ইনকাম কতটা বাড়লো? ইনকামটা বাড়লো হচ্ছে $2,000, প্রত্যেক ইয়ারেই $2,000 বেড়েছে। তো ইনকামটা বেড়েছে বিটা 1-এর ক্ষেত্রেও $2,000, অ্যান্ড অর্থাৎ ওই টাইমের রেসপেক্টেও ইনকাম $2,000ই বেড়েছে, কিন্তু কনজাম্পশন কতটা বেড়েছে? $600। তাহলে $1 রেসপেক্টে কনজাম্পশন কত বেড়েছে সেটা বের করতে হবে। কত হবে সেটা? সেটা হবে হচ্ছে 0.3 xt মাইনাস 1 প্লাস 0.2 xt মাইনাস 2 প্লাস ইউটি। তো এটাই আমাদের মডেলটা। এখানে 0.4, 0.3, 0.2 কিছুই না, এগুলো কিন্তু এমপিসি।
এমপিসির কনসেপ্টটাই এখানে কাজে লাগানো হয়েছে। এমপিসিটা কি, এক ইউনিট ইনকাম বাড়লে কনজাম্পশন কতটা বাড়ে বা এক ইউনিট ইনকাম কমলে কনজাম্পশন কতটা কমে, সেটাকে আমরা এমপিসি বা মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম দিয়ে ডিনোট করি। এখানে সেটাই কিন্তু দেখানো হয়েছে, সেই এমপিসিটাকেই এখানে তুলে ধরা হয়েছে উইথ দ্য হেল্প অফ 0.4, 0.3 অ্যান্ড 0.2। এইবার এই মডেলগুলোকে ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল কেন বলা হয়? কারণ এই মডেলগুলো কিন্তু এই মডেলগুলোতে কিন্তু কারেন্ট পিরিয়ডের কনজাম্পশান শুধুমাত্র কারেন্ট পিরিয়ডের ইনকামের দ্বারা এফেক্টেড নয়। এই মডেলগুলোতে কারেন্ট পিরিয়ডের কনজাম্পশান ওয়াইটি কিন্তু শুধুমাত্র কারেন্ট পিরিয়ডের ইনকামের দ্বারা এফেক্টেড নয়, তার সাথে সাথে তার আগের পিরিয়ডের ইনকাম, তার আগের পিরিয়ডের ইনকাম, এই সবগুলোর দ্বারাই কিন্তু এফেক্টেড। সেই কারণে এই মডেলগুলোকে আমরা কি বলছি? সেই কারণে এই মডেলগুলোকে আমরা বলছি হচ্ছে distributed lag model that we have to keep in context, right? Now এই যে মডেলটা, এই মডেলটাকে যদি আরেকটু এক্সপ্যান্ড করে আমরা জেনারেল ফর্মে যদি ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলটা লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? ওয়াইটি ইকুয়ালস টু আলফা প্লাস বিটা 0 এক্সটি প্লাস বিটা 1 এক্সটি মাইনাস 1 প্লাস বিটা 2 এক্সটি মাইনাস 2, এইভাবেই চলছে। সাপোজ এটা আলটিমেটলি কত অবধি গেল? বিটা কে এক্স টি মাইনাস কে প্লাস ইউটি, রাইট? তো এই মডেলটাকে আমরা কি বলবো? দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল উইথ এ ফাইনাইট ল্যাগ অফ কে টাইম পিরিয়ডস। দিস ইজ ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল উইথ ফাইনাইট ল্যাগ অফ কে পিরিয়ড। কত অবধি ল্যাগটা গেছে? কে পিরিয়ড অবধি ল্যাগটা গেছে। তাহলে এই মডেলটা, উপরে যে মডেলটা লিখেছিলাম, এটা কত অবধি ল্যাগ গেছিলো? এটা 2 অবধি ল্যাগ গেছিলো। তাহলে এটাকে কত ল্যাগ বলতাম? এটাকে বলতাম 2 পিরিয়ড ল্যাগ মডেল, 2 পিরিয়ড ল্যাগ মডেল, ঠিক আছে? আর এটাকে কত পিরিয়ড ল্যাগ মডেল বলছি? কে পিরিয়ড ল্যাগ মডেল। ফাইনাইট ল্যাগ মডেল আর ইনফাইনাইট ল্যাগ মডেলের ডিফারেন্সটা বলে দিই। কোনো ক্ষেত্রে যদি আমাদের কাছে মডেলের যে মডেলটা কত দূর অবধি এক্সপ্যান্ড হয়েছে, মডেলের ল্যাগ সম্পর্কে যদি আইডিয়া না থাকে, যে মডেলটার হায়েস্ট ল্যাগ কত সেটা যদি আমাদের জানা না থাকে, সো ইফ ল্যাগ ইজ নট নোন, ইফ ল্যাগ ইজ নট নোন, তাহলে সেই মডেলটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে ইনফাইনাইট ল্যাগ মডেল। আর যদি ল্যাগটা জানা থাকে যে কত পিরিয়ড অবধি ল্যাগটা এক্সপ্যান্ড হয়েছে, 2 পিরিয়ড না 3 পিরিয়ড অবধি হয়েছে, তখন আমরা সেই মডেলটাকে কি বলবো? তখন আমরা সেই মডেলটাকে বলবো হচ্ছে ফাইনাইট ল্যাগ মডেল। এবার আমরা একটা জেনারেল মডেল নিয়ে সেই মডেলটার বিটা 0, বিটা 1, বিটা 2 অর্থাৎ এই স্লোপগুলো সম্পর্কে আলোচনা করতে চাইছি। আমি এই প্রথম মডেলটাকেই নিচ্ছি, যে মডেলটা আমি এখানে করলাম, এই মডেলটাকে নিয়ে আমি আলোচনা করতে চাইছি। এই মডেলটাই আমাদের ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলের যে জেনারেল ইকুয়েশান হতে চলেছে। তো এই মডেলটাকে নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে আমি যদি এই মডেলটাকে, এই ওয়াইটিটাকে যদি আমি এক্সটির রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে আপনারা সবাই জানেন যে ওয়াইটিকে যদি এক্সটির রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে কি পাওয়া যাবে? বিটা 0। আবার ওয়াইটিকে যদি আমরা এক্সটি মাইনাস 1-এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো বিটা 1। এভাবে আমরা ডেরিভেটিভগুলো করতে থাকলে একটা সাকসেসিভ ভ্যালু পাবো। আচ্ছা, এই বিটা 0 কোএফিসিয়েন্টকে কি বলা হয় সেটা আমরা এবার দেখার চেষ্টা করব। বিটা 0 কোএফিসিয়েন্ট আলটিমেটলি কি? বিটা 0 কোএফিসিয়েন্টটাকে আমরা বলি হচ্ছে শর্ট রান মাল্টিপ্লায়ার, শর্ট রান মাল্টিপ্লায়ার। আচ্ছা, বিটা 0 কোএফিসিয়েন্টটাকে শর্ট রান মাল্টিপ্লায়ার কেন বলা হয়? কারণ এটা আমাকে কি দিচ্ছে? আমি যদি বের করতে চাই যে এক ইউনিট এক্সের চেঞ্জের জন্য ওয়াইয়ের কত ইউনিট চেঞ্জ হচ্ছে, বা এক ইউনিট এক্সের চেঞ্জের জন্য ওয়াইয়ের মিন ভ্যালুর কত ইউনিট চেঞ্জ হচ্ছে, তাহলে আলটিমেটলি কিন্তু আমি সেটা বিটা 0-র মাধ্যমেই পাবো। এখানেও যদি তোমরা দেখো যে এই আগের ইকুয়েশানটা যেটা ছিল, এখানে এক ইউনিট এক্সের চেঞ্জের জন্য ওয়াইয়ের কত ইউনিট চেঞ্জ হচ্ছিল? এক ইউনিট এক্সের চেঞ্জের জন্য ওয়াইয়ের চেঞ্জ কিন্তু হচ্ছে 0.4 ইউনিট। তো সেই ভ্যালুটা আমাকে কে দিচ্ছে? বিটা 0-ই তো দিচ্ছে। তো আলটিমেটলি
বিটা জিরো আমাকে কি বলছে, এক ইউনিট এক্সের চেঞ্জের জন্য ওয়াইয়ের কত ইউনিট চেঞ্জ হচ্ছে, বা এক ইউনিট ইনকামের চেঞ্জের জন্য কনজামশনের কতটা চেঞ্জ হচ্ছে, রাইট। তো এটাকে আমরা শর্ট টার্ম মাল্টিপ্লায়ার বা ইম্প্যাক্ট মাল্টিপ্লায়ার বলছি, অর ইম্প্যাক্ট মাল্টিপ্লায়ার। আচ্ছা, এখানে মিন ভ্যালুর কনসেপ্টটা একটু আগে বলে রাখি। যদি এরকম একটা মডেল থাকে যে ওয়াই ইকুয়ালস টু আলফা প্লাস বিটা জিরো এক্স টি প্লাস বিটা ওয়ান এক্স টি মাইনাস ওয়ান প্লাস বিটা টু এক্স টি মাইনাস টু প্লাস ইউটি, তাহলে আমাকে যদি এক্সপেকটেশান বের করতে হয়, এক্সপেকটেশান অফ ওয়াই কী হবে, এক্সপেকটেশান অফ ওয়াই হবে হচ্ছে আলটিমেটলি, এগুলো প্রত্যেকটা অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু ইউটিটার এক্সপেকটেশান নিলে কি হয়ে যায়, ইউটিটার এক্সপেকটেশান নিলে কিন্তু সেটা জিরো হয়ে যায় অন দ্য বেসিস অফ দ্য অ্যাজামশানস অফ ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল। ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের অ্যাজামশানে আমরা পড়েছি যে এক্সপেকটেশান অফ ইউটি কী হয়, এক্সপেকটেশান অফ ইউটি হয় হচ্ছে জিরো। তাহলে এক্সপেকটেশান অফ ওয়াই আলটিমেটলি আমাকে কী লিখতে হবে, আমাকে লিখতে হবে হচ্ছে যা যা টার্ম ছিল সেগুলো সবই থাকবে, খালি কোন টার্মটা থাকবে না, এই যে টার্মটা, অর্থাৎ এক্সপেকটেশন অফ ইউটি বা ইউটি এই টার্মটা থাকবে না, রাইট। এইবার আমি যদি এই এক্সপেকটেশন অফ ওয়াইয়ের যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্সটি, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো হচ্ছে বিটা জিরো। তাহলে যে কথাটা উপরে বলা হলো যে শর্ট টার্ম মাল্টিপ্লায়ারটা তাহলে আসলে কি, এক্সপেকটেশন অফ ওয়াই মানে কি, এক্সপেকটেশন অফ ওয়াই মানে হচ্ছে মিন ভ্যালু অফ ওয়াই, রাইট। তো ওয়াইটা যেহেতু একটা র্যান্ডাম ভ্যারিয়েবল, তো সেই কারণে আমরা তার এক্সপেকটেশান বের করি, আমরা তার মিন বের করতে পারি না বা ক্যালকুলেট করতে পারি না, আমরা মিনটাকে এক্সপেকটেশান বলছি আর কি। নন র্যান্ডাম ভ্যারিয়েবল হলে আমরা মিন বের করতে পারতাম, এক্সপেকটেশান বের করতে হতো না। এইবার আলটিমেটলি তাহলে মিন এক ইউনিট এক্সের চেঞ্জের জন্য ওয়াই মানে মিন ভ্যালু অফ ওয়াইয়ের কতটা চেঞ্জ হচ্ছে, মিন ভ্যালু অফ ওয়াইয়ের চেঞ্জ হচ্ছে এই যে বিটা জিরো ইউনিট, যে বিটা জিরো ইউনিট এখানে বেরোলো, রাইট। এইবার আমি যদি দেখি যে বিটা জিরো প্লাস বিটা ওয়ান কী বলছে, বিটা জিরো প্লাস বিটা ওয়ান বলছে যে আলটিমেটলি যদি এখান থেকে দেখা হয় যে বিটা জিরো প্লাস বিটা ওয়ান, এটা আমাকে কি বলছে, বিটা জিরো প্লাস বিটা ওয়ানটা আমাকে বলছে যে এক ইউনিট যদি মানে ধরো এক্সের এক ইউনিট চেঞ্জ হলো, মানে ইনকামের এক ইউনিট চেঞ্জ হলো প্রথম বছরে, বা আমি যদি এই এক্সাম্পলটা আগের এক্সাম্পলটা দিয়ে যদি বোঝাতে চাই, তাহলে এই এক্সাম্পলের এখানে দেখো যে প্রথম পিরিয়ডে ইনকাম কতটা বাড়লো, 800 ইউনিট বাড়লো, তার এই কনজামশান কত ইউনিট বাড়লো, 800 ইউনিট বাড়লো, ইনকাম 2000 বেড়েছিল। দ্বিতীয় পিরিয়ডে ইনকাম আবার 2000 বাড়লো, কনজামশান কতটা বাড়লো, কনজামশান $600 বাড়লো। তারপরে এই পিরিয়ডে ইনকাম আবার $2000 বাড়লো, কনজামশান কতটা বাড়লো, $400 বাড়লো। তাহলে প্রথম দুটো পিরিয়ডের রেসপেক্টে যদি ভাবি, তাহলে আলটিমেটলি বিটা ওয়ান প্লাস বিটা টুটা আমাকে কী দেবে, এখানে এই মডেলটার রেসপেক্টে যদি এটাকে ক্যালকুলেট করতে হয়, ধরো বিটা ওয়ানটা হচ্ছে 0.4 আর বিটা টুটা হচ্ছে 0.3, তো আমি এটাকে যদি অ্যাড করি 0.4 আর 0.3কে যদি আমি অ্যাড করি, তাহলে হচ্ছে 0.7। 0.7টা মানে আলটিমেটলি কি, 0.7 মানে হচ্ছে যে এক ইউনিট ইনকাম যদি বাড়ে, কনজামশান 0.7 ইউনিট বাড়বে, কনজামশান বাড়বে, রাইট। খুব বেসিক ব্যাপার। তো এক ইউনিট ইনকাম বাড়লে 0.7 ইউনিট কনজামশান বাড়ছে। কোন দুটো টাইমের রেসপেক্টে বলা হচ্ছে এটা, যদি আমি টি আর টি মাইনাস ওয়ান পিরিয়ড দুটোকে একসাথে নিয়ে কথা বলি, টি পিরিয়ড আর টি মাইনাস ওয়ান পিরিয়ড দুটো পিরিয়ডকে একসাথে নিয়ে কথা বলি, তাহলে এক ইউনিট ইনকাম বাড়লে কনজামশান 0.7 ইউনিট বাড়বে, রাইট। এটাকে যদি তোমরা করে দেখো তাহলে বুঝতে পারবে এক ইউনিট ইনকাম বাড়লে কনজামশান কতটা বাড়ছে, 0.7। ইনকাম কত বেড়েছে, দুটো পিরিয়ড মিলে ইনকাম তো $4000 বেড়েছে, প্রথম পিরিয়ডে 2000, দ্বিতীয় পিরিয়ডে আবার 2000, তাহলে কনজামশান কত বাড়ছে, 0.7 ইন্টু 4000, মানে 7কে এটা কেটে 10 করো, 7, তাহলে কত হচ্ছে, কাটার পরে এটা হয়ে যাচ্ছে 2800, 2800। তো এক ইউনিট ইনকাম বাড়ায়, কনজামশান যদি 7 ইউনিট বাড়ে, তাহলে 4000 ইউনিট ইনকাম বেড়ে যাওয়ায় কনজামশান কতটা বাড়ছে, কনজামশান বাড়ছে হচ্ছে ইফ আই হ্যাভ ডান দ্য ক্যালকুলেশনস রাইট, হ্যাঁ কনজামশান বাড়ছে হচ্ছে 2800 ইউনিট। তো এখানে যদি প্রবাবলি এখানে কোনো ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে, যেটা আমি নেগলেক্ট করেছি, 0.4 আর 0.3
এক ইউনিট ইনকাম বাড়ায় কনজামশন, হ্যাঁ সরি, এক ইউনিট ইনকাম বাড়ায় 0.7 ইউনিট কনজামশন বাড়ছে। তো দুটো পিরিয়ডের মধ্যে ইনকাম কতটা বেড়েছে? প্রথম পিরিয়ডে 2000 বাড়লো, দ্বিতীয় পিরিয়ডে আবার 2000 বাড়লো, দ্বিতীয় পিরিয়ডেও 2000 বাড়লো, রাইট? তো দুটো পিরিয়ডের মধ্যে ইনকাম তো আর বাড়েনি, দুটো পিরিয়ডের মধ্যে ইনকাম বাড়েনি, কিন্তু মোরাললেস ইনকাম প্রত্যেক পিরিয়ডে কতটা করে বাড়ছে? মোরাললেস ইনকাম প্রত্যেক পিরিয়ডে কিন্তু $2000 করেই বাড়ছে। তাহলে এক ইউনিট ইনকাম চেঞ্জের জন্য 0.7 আমার কনজামশন চেঞ্জ হলো। $2000 ইনকাম চেঞ্জের জন্য কনজামশন কতটা চেঞ্জ হবে? 0.7 ইন্টু 2000, মানে এটাকে কাটলে কত হচ্ছে? 1400। তাহলে এবার দেখো আলটিমেটলি 800 আর 600 অ্যাড করলে আমরা কী পাবো? 800 আর 600 অ্যাড করলে আমরা পাবো হচ্ছে 1400। তার মানে এক ইউনিট ইনকাম চেঞ্জের জন্য যদি 7 পয়সা কনজামশন চেঞ্জ হয়, তাহলে আলটিমেটলি 2000 টাকা ইনকাম বৃদ্ধির জন্য আলটিমেটলি কনজামশন কতটা চেঞ্জ হচ্ছে? 1400। তাহলে এই 1400টা আলটিমেটলি কীভাবে বেরোচ্ছে? এই β1 প্লাস β2 করেই তো পেলাম, 0.7 করেই তো পেয়েছি এটাকে, রাইট? 0.7টা কোথায়? এই যে 0.7, অর্থাৎ এইটাই তো ছিল β0 আর এটা ছিল β1। β0 আর β1কে অ্যাড করেই তো এই 0.7টা পেলাম। তাহলে এটা থেকেই আমরা এখানে বুঝবো যে β0 প্লাস β1টা আমাদেরকে কী বলছে। β0 প্লাস β1টা আমাদেরকে বলছে যে ইফ দ্য চেঞ্জ অফ ইনকাম ইজ সেম, মানে ওখানে তো আমরা দেখলাম যে ইনকামটা তো সেম রেটেই চেঞ্জ হয়েছে, দুটো বছরেই পরপর ইনকাম 2000 করেই বেড়েছে, প্রত্যেক বছরে ইনকাম 2000ই বেড়েছে, ঠিক আছে? মানে ধরো প্রথম বছরে ইনকাম 10,000 ছিল, দ্বিতীয় বছরে 12,000, তৃতীয় বছরেও 12,000ই রয়েছে, চতুর্থ বছরেও 12,000ই রয়েছে, মানে ইনকাম প্রত্যেক বছরেই 2000-এর যে বৃদ্ধিটা সেটা মেনটেন করেছে। অর্থাৎ দ্বিতীয় বছরে ইনকাম কিন্তু 12,000, মানে প্রথম বছরে 10,000 থেকে 12,000 হলো, দ্বিতীয় বছরে কিন্তু 12,000 থেকে 14,000 হয়েছে, তৃতীয় বছরে 14 থেকে 16 হয়েছে, মানে প্রত্যেক বছরে ইনকাম 2000 2000 2000 করে বেড়েছে। তাহলে ইফ দ্য চেঞ্জ অফ ইনকাম ইজ মেনটেইনড, চেঞ্জ অফ ইনকাম ইজ মেনটেইনড, তাহলে β0 প্লাস β1 আমাকে কী দিচ্ছে? β0 প্লাস β1 আমাকে দিচ্ছে β0 প্লাস β1 ইজ নাথিং বাট চেঞ্জ ইন দ্য মিন ভ্যালু অফ ইনকাম, রাইট? মিন ভ্যালু অফ ইনকামে কতটা চেঞ্জ আসছে সেটাই আমাদেরকে দিচ্ছে, চেঞ্জ ইন দ্য মিন ভ্যালু অফ ইনকাম ইনকাম না, সরি, মিন ভ্যালু অফ কনজামশন হবে, মিন ভ্যালু অফ কনজামশন ইন দ্য নেক্সট পিরিয়ড। সো দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ β0 প্লাস β1। এইভাবে আমরা যদি দেখতে চাই যে β0 প্লাস β1 প্লাস β2 কী বলছে, তাহলে β0 প্লাস β1 প্লাস β2 আলটিমেটলি কী বলছে? এটা আমাদেরকে বলছে চেঞ্জ ইন দ্য মিন ভ্যালু অফ কনজামশন অর ওয়াই ইন দ্য ফলোয়িং 3 পিরিয়ডস, রাইট? মানে যখন আমরা 3টে পিরিয়ডকেই কনসিডার করছি, তখন আমাদেরকে আলটিমেটলি দেখতে হবে যে 3টে পিরিয়ডের জন্য ওয়াইয়ের কতটা চেঞ্জ আসছে বা কনজামশন এক্সপেন্ডিচারের কতটা চেঞ্জ আসছে। তাহলে সেটা আমরা কী দিয়ে দেখতে পাবো? β0 প্লাস β1 প্লাস β2 দিয়ে দেখতে পাবো। যদি দেখতে হয় যে প্রথম পিরিয়ডের ইনকাম চেঞ্জের জন্য কনজামশন কতটা চেঞ্জ হচ্ছে, তাহলে শুধু β0 দিয়ে দেখা যাবে। যদি দেখতে হয় প্রথম দুটো পিরিয়ডের ইনকাম চেঞ্জের জন্য কনজামশন কতটা চেঞ্জ হচ্ছে, তাহলে β0 প্লাস β1 দিয়ে দেখা যাবে। যদি দেখতে হয় যে প্রথম 3টে পিরিয়ডের ইনকাম চেঞ্জের জন্য কনজামশন কতটা চেঞ্জ হচ্ছে, তাহলে β0 প্লাস β1 প্লাস β2 দিয়ে দেখতে পাবো। আর যদি দেখতে হয় যে সবকটা পিরিয়ডের ইনকাম চেঞ্জের জন্য কনজামশন কত ইউনিট করে চেঞ্জ হচ্ছে, তাহলে বা কনজামশন কতটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা সেটাকে কী দিয়ে দেখব? সেটাকে আমরা দেখব হচ্ছে β0 প্লাস β1 প্লাস β2 প্লাস ডট 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 যতগুলো বিটা আছে সবকটা বিটাকে যোগ করলে তাহলে আমরা কী পাচ্ছি যে সবকটা পিরিয়ডের ইনকাম চেঞ্জের জন্য কনজামশন কতটা চেঞ্জ হচ্ছে, রাইট? এখানে আমরা এই যে β0টা বের করলাম, এটা কি প্রথম পিরিয়ডের ইনকাম চেঞ্জের জন্য, প্রথম পিরিয়ডের এই এক্সটি মানে প্রথম পিরিয়ডের ইনকাম চেঞ্জের জন্য কনজামশন কতটা চেঞ্জ হয়েছে। তারপরে আমরা β0 β1 এটা কী বের করলাম? প্রথম দুই পিরিয়ডের ইনকাম চেঞ্জের জন্য কনজামশন কতটা চেঞ্জ হয়েছে। β0 প্লাস β1 প্লাস β2টা কী বের করলাম? প্রথম 3 পিরিয়ডের ইনকাম চেঞ্জের জন্য কতটা কনজামশন চেঞ্জ হয়েছে। আর
বিটা জিরো প্লাস বিটা ওয়ান প্লাস বিটা টু প্লাস ডট 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 বিটা কে মানে কি সব কটা পিরিয়ডকে আমরা ধরছি, সব কটা পিরিয়ডের ইনকাম চেঞ্জের জন্য কনজাম্পশন কতটা চেঞ্জ হয়েছে, রাইট। এইবারে বিটা জিরো প্লাস বিটা ওয়ান বা বিটা জিরো প্লাস বিটা ওয়ান প্লাস বিটা টু এগুলোকে কী বলে, এগুলোকে বলে হচ্ছে ইন্টারঅ্যাকশান মাল্টিপ্লায়ার। এগুলোকে আমরা কি বলছি, ইন্টারঅ্যাকশান মাল্টিপ্লায়ার। আচ্ছা, আর সবকটা বিটাকে যদি আমরা কনসিডার করি, যে সবকটা বিটাকে আমরা কনসিডার করছি, তাহলে আমরা যে মাল্টিপ্লায়ারটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে লং রান মাল্টিপ্লায়ার। দিস ইজ কল্ড লং রান মাল্টিপ্লায়ার। লং রান মাল্টিপ্লায়ার তাহলে কী করছে সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। লং রান মাল্টিপ্লায়ার কিন্তু সবকটা পিরিয়ডের ইনকাম চেঞ্জের জন্য কনজাম্পশন কতটা চেঞ্জ হলো, সবকটা পিরিয়ডের টোটাল ইনকাম চেঞ্জের জন্য বা সবকটা পিরিয়ডের ইনকাম চেঞ্জের জন্য কনজাম্পশন টোটাল কতটা চেঞ্জ হলো সেটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে, রাইট। যেরকম আমরা যদি আমাদের এক্সাম্পেলটা থেকে লং রান মাল্টিপ্লায়ারটা বুঝতে যাই, যে আমাদের এই এক্সাম্পেলে লং রান মাল্টিপ্লায়ার কত হচ্ছে, এখানে দেখো আমাদের এই এক্সাম্পেলে লং রান মাল্টিপ্লায়ার হচ্ছে 0.4 প্লাস 0.3 প্লাস 0.2, এই তিনটেই বিটা আছে মডেলে, তাহলে 0.4 প্লাস 0.3 প্লাস 0.2 মানে লং রান মাল্টিপ্লায়ার কী বলছে 0.9, মানে 1 ইউনিট ইনকাম চেঞ্জের জন্য তিনটে পিরিয়ড মিলে কনজাম্পশন কতটা চেঞ্জ হয়েছে, তিনটে পিরিয়ড মিলে কনজাম্পশন চেঞ্জ হয়েছে 9 ইউনিট, এই 0.9 ইউনিট, রাইট। তাহলে 2000 রুপিস ইনকাম চেঞ্জের জন্য কনজাম্পশন কতটা চেঞ্জ হচ্ছে, 2000 রুপিস ইনকাম চেঞ্জের জন্য কনজাম্পশন চেঞ্জ হচ্ছে 0.9 ইন্টু 0.9 বাই 0.9 ইন্টু 2000 মিনস 9 ইন্টু 200 মিনস 1800। আমি এটাকে করে দেখিয়ে দিচ্ছি, খুব বেসিক ইন্টারপ্রিটেশান যদি এটা দিতে হয়, যে আমরা কি দেখছি যে 1 ইউনিট ইনকাম চেঞ্জের জন্য কনজাম্পশন টোটাল কতটা চেঞ্জ হচ্ছে। 1 ইউনিট ইনকাম চেঞ্জ কিন্তু প্রত্যেকটা ইয়ারে হয়েছে, প্রত্যেকটা ইয়ারে 1 ইউনিট করে ইনকাম চেঞ্জ হয়েছে, তাহলে প্রত্যেকটা ইয়ারে ইনকাম যে 1 ইউনিট করে চেঞ্জ হলো, এর ফলে কনজাম্পশন কতটা চেঞ্জ হলো 0.9 ইউনিট। তারপরে তাহলে আমাদের টোটাল ইনকাম 2000 চেঞ্জ হয়েছে প্রত্যেক ইয়ারে, কনজাম্পশন কতটা চেঞ্জ হচ্ছে 0.9 ইন্টু 200, এটাকে ক্যালকুলেট করলে আসছে কত 1800। তো দেখো টোটাল কতটা কনজাম্পশন চেঞ্জ হচ্ছে, $800, $600, $1400 আর $400, $800, রাইট। সো দিস ইজ দ্য টোটাল চেঞ্জ ইন কনজাম্পশন ডিউ টু অল দি পিরিয়ডস। মানে প্রত্যেকটা পিরিয়ডকে কনসিডার করলে কনজাম্পশনে কতটা চেঞ্জ আসছে, কনজাম্পশনে চেঞ্জ আসছে বিটা জিরো প্লাস বিটা ওয়ান প্লাস বিটা টু। আর এটাকে আমরা যদি আমাদের কে ল্যাগ মডেল বা কে পিরিয়ড ল্যাগ মডেলের কনসিডারে ধরি, তাহলে বিটা জিরো প্লাস বিটা ওয়ান প্লাস বিটা টু প্লাস ডট ডট বিটা কে, দিস ইজ দ্য লং রান মাল্টিপ্লায়ার। নাও এই বিটাগুলোকে যদি আমাদের স্ট্যান্ডার্ডাইজ করতে হয়, তাহলে সেটা আমরা কি প্রসেসে স্ট্যান্ডার্ডাইজ করতে পারবো সেটা আমরা এবার দেখব। তো যদি আমাদেরকে বিটাগুলোকে এই প্রত্যেকটা বিটাকে যদি স্ট্যান্ডার্ডাইজ করতে হয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা আমাদের বিটার যে ভ্যালুগুলো আছে সেই বিটার ভ্যালুগুলোকে লং রান মাল্টিপ্লায়ার আছে। লং রান মাল্টিপ্লায়ারটা কীভাবে লেখে সেটাকে বলে দিই। এটাকে ক্যাপিটাল বি দিয়ে লিখতে পারো। ক্যাপিটাল বিটা অ্যাকচুয়ালি কি, ক্যাপিটাল বিটা হচ্ছে প্রত্যেকটা, আলটিমেটলি আমরা কীভাবে পাচ্ছি লং রান মাল্টিপ্লায়ারটা, আমরা প্রত্যেকটা বিটাকে যোগ করে পাচ্ছি। তাহলে আমি এটাকে বিটা কে দিয়ে বা বিটা আই দিয়ে লিখছি, সামেশান বিটা আই, যেখানে আইটা 0 থেকে কে অবধি যাচ্ছে। তাহলে বিটা 0 প্লাস বিটা 1 প্লাস বিটা 2 প্লাস বিটা কে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, বিটা আই সামেশান বিটা আই রানিং ফ্রম 0 টু কে। এবার আলটিমেটলি এই লং রান মাল্টিপ্লায়ারের যে ভ্যালুটা, অর্থাৎ যেটাকে আমরা ক্যাপিটাল বি দিয়ে লিখেছি, সেইটা দিয়ে যদি প্রত্যেকটা বিটাকে ভাগ করা হয়, অর্থাৎ বিটা 1কে ভাগ করলাম, বিটা 0কে ভাগ করলাম, বিটা 2কে ভাগ করলাম, রাইট, তাহলে আমাদের আলটিমেটলি কী হয়ে যাবে, আমাদের যে বিটাগুলো সেই বিটাগুলো স্ট্যান্ডার্ডাইজ হয়ে যাবে, বা যে মাল্টিপ্লায়ারগুলো আমরা পেলাম সেই মাল্টিপ্লায়ারগুলো স্ট্যান্ডার্ডাইজ হয়ে যাবে। তো মাল্টিপ্লায়ারগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করতে গেলে কী করতে হয়, লং রান মাল্টিপ্লায়ার দিয়ে ভাগ করতে হয়। আমাদের মডেলটার ক্ষেত্রে, একটু আগে যে মডেলটা আমরা সেট আপ করেছি সেই মডেলটার ক্ষেত্রে দেখো প্রথম বিটার ভ্যালুটা কী ছিল 0.4, আর লং রান মাল্টিপ্লায়ারটা আলটিমেটলি কী, লং রান মাল্টিপ্লায়ারটা হচ্ছে আলটিমেটলি সাম অফ অল দি বিটাস। তাহলে আমাকে যদি প্রথম বিটাটাকে মাল্টিপ্লাই করতে হয়, কী করবো, আমি 0.4কে সাম অফ অল দি বিটা মানে 0.9 দিয়ে ভাগ করব। এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হলে কী করব, 0.3কে 0.9 দিয়ে ডিভাইড করব। এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে গেলে কী করব, 0.2কে 0.9 দিয়ে ডিভাইড করব। এইভাবে আমরা প্রত্যেকটা যে বিটা আছে সে প্রত্যেকটা বিটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি। নাও
এবার বিটাগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করার ফলে আমরা কি দেখতে পাচ্ছি সেটা একটু দেখি। তো আমরা আমাদের মডেলটার রেসপেক্টেই বলতে চাইছি, আমাদের মডেলে আমাদের কাছে 3টে বিটা ছিল। আমাদের কাছে ছিল বিটা 0, আমাদের কাছে ছিল বিটা 1, আমাদের কাছে ছিল বিটা 2। প্রত্যেকটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে চাইছি, কি করব, লং রান মাল্টিপ্লায়ার অর্থাৎ টোটাল সাম অফ অল দি বিটা দিয়ে ডিভাইড করব। যে বিটার ভ্যালুগুলো ছিল সেই বিটার ভ্যালুগুলোকে আমরা টোটাল সাম অফ অল দি বিটাস মানে লং রান মাল্টিপ্লায়ার বা লং রান বিটা যেটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এইবার 0.9 দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই হবে। যেগুলো স্ট্যান্ডার্ডাইজ মাল্টিপ্লায়ার সেগুলোকে আমরা স্টার দিয়ে ডিনোট করছি, বিটা 0 স্টার, বিটা 1 স্টার, বিটা 2 স্টার। এইবার বিটা 0 স্টারটা আলটিমেটলি কী হচ্ছে, বিটা 0 স্টারটা হচ্ছে আলটিমেটলি বিটা 0, আচ্ছা বিটা 0-র ভ্যালুটা কী ছিল আগে সেটা দেখে নাও, 0.3 প্রবাবলি, 0.4, 0.3 আর 0.9, 0.432। আচ্ছা, তাহলে আমরা জাস্ট প্রথম বিটা 0টা ছিল হচ্ছে 0.4, তারপরেরটা ছিল 0.3 বিটা 1, আর তারপরেরটা ছিল হচ্ছে 0.2। এটাকে ক্যালকুলেট করলে কি আসবে, এটাকে ক্যালকুলেট করলে আসবে 0.44, এটাকে ক্যালকুলেট করলে আসবে 0.33, এটাকে ক্যালকুলেট করলে আসবে 0.23 পাওয়া। এইবার এটার কি ইন্টারপ্রিটেশন, এটা ইন্টারপ্রিটেশন যদি আমাদেরকে লিখতে হয়, যে এই জিনিসটা আমরা এখানে করলাম স্ট্যান্ডার্ডাইজ করার পরে যে স্ট্যান্ডার্ড বিটাগুলো পেলাম, সেই স্ট্যান্ডার্ডাইজ বিটাগুলোর কি ইন্টারপ্রিটেশন রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে স্ট্যান্ডার্ড বিটাগুলোর কি ইন্টারপ্রিটেশন রয়েছে, স্ট্যান্ডার্ড বিটাগুলোর ইন্টারপ্রিটেশন যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে প্রথম স্ট্যান্ডার্ড বিটাটা হচ্ছে 0.44, মানে 44%। 0.44কে যদি আমরা চেঞ্জ করি 44%, এটা কি বলছে, 44% টোটাল ইম্প্যাক্ট। কিসের টোটাল ইম্প্যাক্ট, 44% টোটাল ইনকাম অফ, টোটাল ইম্প্যাক্ট অফ এ ইউনিট চেঞ্জ ইন এক্স, এক্সটা কি ইনকাম, তাহলে 44% টোটাল ইনকাম ইম্প্যাক্ট অফ চেঞ্জ ইন ইনকাম অন ওয়াই ক্যান বি ফেল্ড ইমিডিয়েটলি। মানে ইনকাম যখন 1 ইউনিট চেঞ্জ হলো, তার ফলে কনজামশানে কতটা চেঞ্জ আসবে, কনজামশানে যতটাই চেঞ্জ আসবে তার 44% ইমিডিয়েটলি আসবে। ইনকামে যদি 1 ইউনিট চেঞ্জ আসে, তার ফলে কনজামশানে যদি 100% চেঞ্জ আসার থাকে, তাহলে 44% ইমিডিয়েটলি আসছে, রাইট। আর বিটা 1 হ্যাটটা কি এসছে দেখো 0.33, তার মানে 33% চেঞ্জ ক্যান বি ফেল্ড আফটার 1 ইয়ার। আফটার 1 ইয়ার। আর লাস্টেরটা দেখো, লাস্টেরটা এসছে, এবার আমি যদি সবকটাকে যোগ করে দিই আলটিমেটলি, তাহলে কি পাচ্ছি, বিটা 2টা আলটিমেটলি 0.23, মানে রিমেনিং 23% চেঞ্জ। তো 44% চেঞ্জ আমরা এখানে পেলাম, 33% চেঞ্জ এখানে পেয়ে গেছি, আর কত পার্সেন্ট চেঞ্জ ফিল করা এখনও বাকি আছে। ইনকামের 1 ইউনিট চেঞ্জের ফলে কনজামশানে যদি 100 ইউনিট চেঞ্জ হওয়ার থাকে, তাহলে 44% ইমিডিয়েটলি 1 বছরের মধ্যেই টের পাওয়া যাবে। 44% কনজামশানের চেঞ্জ 1 বছরের মধ্যেই বোঝা যাবে, বাকি 33% বোঝা যাবে 1 বছর পরে। আর বাকি যে থাকে আছে 23%, বাকি 23% বা বাকি 23% মেলালে সেটা 100%ই হয়ে যাচ্ছে টোটাল, রাইট। সো টোটাল 100% চেঞ্জ 3 বছরের মধ্যে বোঝা যাবে, বা 3 বছর বলতে সেকেন্ড ইয়ারের মধ্যে বোঝা যাবে, সেকেন্ড ইয়ার শেষ হতে হতে বোঝা যাবে। 100% চেঞ্জ বাই দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, রাইট। সো দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ স্ট্যান্ডার্ডাইজ বিটা। স্ট্যান্ডার্ডাইজ বিটাগুলোর এটাই ইন্টারপ্রিটেশন। এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি আরও কিছু বিষয় দিয়ে। এবার এই ল্যাগসগুলোর কী কী রিজনস থাকে, ল্যাগসগুলোর সাইকোলজিক্যাল রিজনস থাকতে পারে, ল্যাগসগুলোর টেকনোলজিক্যাল রিজনস থাকতে পারে, ইনস্টিটিউশনাল রিজনস থাকতে পারে। ইনস্টিটিউশনাল রিজনগুলোর মধ্যে যেরকম ধরো, অনেক সময় কি হয়, একটা ফার্ম কোনো একটা র ম্যাটেরিয়াল একটা জায়গা থেকে নেওয়ার জন্য তার সাথে অ্যাগ্রিমেন্ট করলো,
তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওই র ম্যাটেরিয়ালটার দাম অনেক কমে গেছে, এখন অন্য কোম্পানিগুলো ওই অন্য ফার্ম বা অন্য সোর্সগুলো অনেক কম দামে ওই র ম্যাটেরিয়ালটা অফার করছে, কিন্তু ফার্মটা কিন্তু ইমিডিয়েটলি সুইচ করতে পারবে না। ফার্মটা কিন্তু ওই যে দাম কমে গেল র ম্যাটেরিয়ালের, সেই যে অ্যাডভান্টেজটা ফার্মটা কিন্তু ইমিডিয়েটলি নিতে পারবে না। ফার্মটা কিন্তু 2 বছর বা 3 বছর পরে, যতদিন না এই কন্ট্রাক্টটা মানে কন্ট্রাক্টটা শেষ হচ্ছে, ততদিন অবধি কিন্তু ফার্মটা এই অ্যাডভান্টেজটা নিতে পারবে না, রাইট? সো এই কারণেই কিন্তু আলটিমেটলি বলা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাবো এই ক্ষেত্রে এই আলটিমেটলি সেটা হচ্ছে ইমিডিয়েটলি কিন্তু ফার্ম চেঞ্জ করতে পারবে না। তো আলটিমেটলি ল্যাগড একটা এফেক্ট থাকবে, মানে আস্তে আস্তে ফার্ম ওই সোর্সটা চেঞ্জ করবে। তো আমরা ল্যাগের মানে আলটিমেটলি মডেলটা ল্যাগ ইনক্লুড হবে, কারণ হঠাৎ করে ফার্ম যেহেতু চেঞ্জ করতে পারছে না। সেরকম টেকনোলজিক্যাল রিজনসও থাকতে পারে, ধরো প্রাইস অফ ক্যাপিটাল যদি মানে যদি আমি বলি যে কম্পিউটার মার্কেট, হঠাৎ করে এখন যদি কোনো নতুন টাইপের কম্পিউটার আসে এবং দেখা যায় যে আমি যদি এটাকে একটু 2005 বা 2000 সালের রেসপেক্টে কথা বলি, যে হঠাৎ করে নতুন ধরনের অনেক কম্পিউটার এসছে অ্যান্ড অনেক কম দামে কম্পিউটারগুলো বিক্রি হচ্ছে। তো এক্ষেত্রে হঠাৎ করে কিন্তু কেউ কম্পিউটার কেনা শুরু করে দেবে না, সবাই কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডকে আগে ভালো করে চেক করবে যে কোন ব্র্যান্ডের ফিচার্স ভালো, কোন ব্র্যান্ডের দাম বেশি কম আছে, সেই সব কিছু চেক করতে কিন্তু সময় লেগে যাবে। তো আলটিমেটলি কিন্তু কম্পিউটারের যে সেল, সেইটার উপরে কিন্তু একটা ল্যাগড এফেক্ট থাকবে, মানে সঙ্গে সঙ্গে বিক্রি হলো না, দাম কমানো হলো কিন্তু সেলটা সঙ্গে সঙ্গে হলো না, সেলটা কিন্তু আস্তে আস্তে হলো, রাইট? সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ল্যাগড মডেল, ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল, ফাইনাইট ল্যাগ মডেল অ্যান্ড ইনফাইনাইট ল্যাগ মডেল বলে দিয়েছি। পরের দিন আমরা এস্টিমেশন অফ আলফা অ্যান্ড বিটা, অর্থাৎ এই ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলে কী করে আলফা আর বিটাটা এস্টিমেট করতে হয় সেটা দেখব।